আসসালামু আলাইকুম। শুরু করছি কয়েকটি নক্ষত্র নিঃশেষ। লেখনীতে তেজস্মিতা মর্তজা। পর্ব ৬। আরবি মাসের ৫ তারিখ রাত। তরোয়ারের মতো চারটা আকাশ জুড়ে সৌন্দর্যের অধিপতি হয়ে সিংহাসনে আসীন প্রতিনিধি হিসেবে একডালা নক্ষত্র অধিপতিকে ঘিরে জ্বলজ্বল করে চেয়ে থাকে সেতুর দিকে। সেতু মুচকি হাসল। সে একজন হিংস্র দর্শনার্থী। জ্বলজ্বল নক্ষত্রদের ঘষে পড়া দেখতেই আকাশের দিকে তার রোজকার চেয়ে থাকা। তা বোধ হয় তারারাও জানে, তাই তারা ফিসফিস করে ডেকে মেঘের কানে কানে কী সব বলল। মেঘেরা এসে আলগোছে অধিপতি চন্দ্র মহোদয় সহ তারাদেরকে আড়াল করে ফেলে এক হিংসুক মেয়ের নজর থেকে। সেতু আবারও হাসল। এতে মেঘেরাও গোমরা মুখে একটু অবাক হলো কিনা বলা যাচ্ছে না, কারণ তারা হয়তো জানে না আধার রাতে বৃষ্টিও হিংসুক মেয়ের অধিক পছন্দের। নক্ষত্রের সাথে সেতুর মন কষাকষি থাকলেও মেঘেদের সাথে নেই। বাসার গাড়িতে উকি মেরে দেখল প্রিন্সি জনাব রিঙ্কু মিয়া আদর করছে। জনাব রিঙ্কু মিয়া হলো প্রিন্সের পোষা কুকুর, যাকে বাদশার প্রিন্সেস চেয়েও বেশি ঘৃণা করে। একটা কুকুরকে কোলে পিঠে টুসে রাখা কি অরুচিকর ব্যাপার। প্রিন্সও চেয়ে দেখলো না বাহারের নাটক। ভাই ভাই করে ডাকছে। ছেলেটার অভিনেতা হতে পারতো ভালো। বাসার নাটক ছেড়ে নাক কুচকে এগিয়ে গেল সেতুর দিকে। প্রিন্স তো ক্রোধান্বিত চোখে তাকায় রিঙ্কু মিয়াকে। সিটে বসে এবার বিপরীত তরিতে চুমু খেতে গাড়ি থেকে বেরিয়ে বাসারকে অনুসরণ করে বলল, এমন একটা মেয়ের সামনে যাচ্ছে তারা এখন, যার নাম শুনলেই প্রিন্সের মনে ভয়াবহ সমস্ত আকাঙ্ক্ষা ও চিন্তা চলে আসে। এই মেয়েটা তার ছোট ভাইয়ের বউ হবে, বাড়িতে আসবে ভাবলেই প্রিন্স যেন একটা অনিশ্চিত ভবিষ্যৎ পাপ দেখতে পায়। ভাসুর হিসেবে সে হবে খুনি। সে তো দম্ভ প্রিন্সের সামনে পড়লে মেয়ে লোকটাকে কুপিয়ে চারখণ্ড করে ফেলবে। ততক্ষণে মেয়ে মানুষ হবে নম্র ভীতু, পুরুষের কাছে নত। কিন্তু সে তো হলো বেজম্মা মেয়ে লোক। ঘন্টা দুয়েক আগের ঘটনা। প্রিন্স ক্যাসেলের হলরুমে বসে আখরোট চিবাচ্ছিল। এটা তাদের নতুন বাড়ি। আগে একতলা গাজী ভিলা ছেড়ে এই বাড়িতে ওঠা। বছরখানেক হচ্ছে। বাড়িটা প্রিন্স নিজের মতো করেই নিজ তদারকিতে তৈরি করেছে। শুধু টাকা গুনেছে ফারুক গাজী। নামটাও প্রিন্সের নামে ইংলিশ কায়দায় দেওয়া হয়েছে। ফারুক গাজী পাশে বসে রাত ৯টার খবর শুনছিলেন। আজ ৪ মে ২০১৬। গত একটা মাস খবরের চ্যানেল খুলতেই সে এক খবর, সোহাগী জামান তনু হত্যাকাণ্ড, ধর্ষণ, এইসব। সেসব কানে আসতে প্রিন্স মনে মনে বকে উঠল। প্রথমে প্রমাণ হলো তনু খুন বা ধর্ষণ করা হয়নি। তবে তাই মেয়ে মানুষের লাশ খুন হলেই ধর্ষিত হয়েছে, এটা ছেলে লোক বাঙালির মুখস্থ কথা হয়ে দাঁড়িয়ে যায় যেন। আর হলেই বা কি, সেটা নিয়ে রোজ রোজ একই গীত গাইবার ফয়দাই বা কি। আজ কয়দিন হলো হুট করে আবার ধর্ষণের প্রমাণ উড়ে এলো। এসে বাবার কাছ থেকে রিমোট কেড়ে নিয়ে ফট করে টিভি চ্যানেলটা বন্ধ করে দিল। গাজী সাহেব ধমক দিয়ে বললেন, রিমোট দে প্রিন্স। প্রিন্স বলল, শব্দ দূষণ হচ্ছে বাবা, এখানে আমি বসে আছি, তুমি নিজের রুমে গিয়ে খবর দেখো। হলরুমে কি? এরপর চুনুকে রেখে বলল, চুলগুলো টেনে দে চুনু, মাথা ধরেছে। সেই সময় একদম পরিপাটি তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছিল বাসার। প্রিন্স বুড়ো কুচিয়ে জিজ্ঞেস করলো, বাবা ও কোথায় যাচ্ছে? এমপি সাহেব নিজেও জানেন না। বাসার জানালো, ট্যুরে যাচ্ছি বাবা, ফিরতে কতদিন দেরি হবে। অদ্র ভাইদের সাথে যাচ্ছি। ধপ করে আগুনে জ্বলে উঠল প্রিন্সের মাথায়। সে উঠে দাঁড়িয়ে বলল, না যাচ্ছিস না। বাসার বলল, তোর কথা মতো বাবা, ১০২০ টাকা লাগবে। কার্ড দেবে নাকি নগদ? জলদি করো, বাসের সময় হয়ে যাচ্ছে। প্রিন্স নিজেকে সামলে দাঁত চেপে বলল, বাবা এই ট্যুরে যাবে না।
অদৃশ ট্যুরে ফকির খাওয়াতে যাচ্ছে বাবা, এখানে সমস্যা আছে। আমিও বললাম ও যাবে না। বাসার এক রোখার মতো বলল, তুই বলার কে? প্রিন্স মুহূর্তের মধ্যে তেড়ে গিয়ে গলা চিপে ধরলো বাসারের, চিবিয়ে বলল, আমি তোর কে? তুই আমার বাপ, তাই বলতে চাচ্ছিস তো? গলা ছাড়িয়ে ঝাড় মারলো বাসার। ছাড়, ওই দেখ আমার বাপ বসে আছে, তোকে চিনি না আমি, তুই কে? সর, হাওয়া পাতলা কর, সর সর সর। প্রিন্স এই পর্যায়ে বাসারের গালে চিপে ধরতে গাজী সাহেব উঠে এসে প্রিন্সকে ছাড়িয়ে দিয়ে চাপড় মারলেন পিঠে। ছাড় শোরের বাচ্চা, কুত্তা বিলাই পালতেছি দুইটা, সারাদিন কুত্তার মতন খেউ করতেই থাকে। প্রিন্স বাবার থেকে নিজের হাতটা ছাড়তেই দাপাদাপি শুরু করলো। গাজী সাহেব থাপ্পড় তুললেন। প্রিন্স, আমার হাত উঠিস না, তোরা দুই ভাই আমার ভবিষ্যৎ, কিন্তু তোদের নিজেদের মাঝে দুই পার্টির শত্রুতা, আমি তোদের কাছে কি আশা করব? প্রিন্স বলল, ওর কাছে কি আশা করব আমি জানি না, কিন্তু আমার ওপরে নিশ্চয়ই আশা রাখতে পারো। ওকে খুন করে আমি ওর মরার 7 দিনের খয়রাতে দেশবাসীর পেট পুজো করাবো। সমাজসেবা মহৎ গুণ বাবা, ওর মরার খয়রাত খাইয়ে শুরু করব। চটাং করে থাপ্পড় মারলেন গাজী সাহেব প্রিন্সের গালে। চুপ কর জানোয়ার। প্রিন্স খেকিয়ে উঠল। তুমি চুপ করো বাবা। ও হঠাৎই এই সিদ্ধান্ত নিল কেন? দুপুরেও চুনু জিজ্ঞেস করলো, ও বলল যাবে না অদূর ট্যুরে। জিজ্ঞেস করো হঠাৎ যাবার সিদ্ধান্ত কেন? প্রিন্স এখন বজ্রকণ্ঠে গর্জে ওঠে। মিসেস গাজী সহ বাড়ির সকলে এসে হলরুমে জমায়েত হলেন। বাসার এই সুযোগে প্রিন্সকে সর্বোচ্চ ক্রোধে দিতে বলল, সেতু যাচ্ছে। সেতু? ও যেখানে যাবে আমিও সেখানে যাব, তুই শুনেছিস? সেতুর জন্য যাচ্ছি আমি, সেতুর জন্য। আর শোন, আজ যেমন ওর জন্য আর ওর সাথে ট্যুরে যাব, তুই ঠেকাতে পারবি না। একদিন এইভাবে সেতুকে বিয়ে করে এই বাড়িতে এনে তুলব। তুই আমার তুচ্ছ, কিচ্ছুও ছিঁড়তে পারবি না, বুঝতে পারলি? প্রিন্স উন্মাদ প্রায়, হাতে বাবার মাথার ওপর দিয়ে ভারী চীনামাটির বিশাল ফ্লাওয়ার ভাসটা তুলে আছাড় মারলো বাসারের দিকে। লাগলে বাসারের মাথা খণ্ড বিখণ্ড হতেও সঙ্গে সঙ্গে, কিন্তু লাগলো না। সেটা গিয়ে সিঁড়ির ওপর পড়ে বিকট শব্দে ক্ষণ হয়ে গেল। বাড়িতে দুই ভাইয়ের এই ধরনের হুলস্থুল কাণ্ড রোজকার। এ বাড়ির কাচের আসবাবপত্রগুলো রোজ পরিবর্তন হয় এই সুবাদে। প্রিন্স বলল, সারা পাগলের জন্মে ছেড়েই দিয়েছি আমার বাপ। ওই ডাইনি তোর বাল দিয়েও লড়ে না রে। বিয়ে করবা ওরে? চেনো? তোমার পিছনে বাঁশ ভেড়া খাড়া করে দিয়া রাখবো, বিয়ে করবে তোমারে। কুত্তার মতো জিভ বাহির কইরা তুই ঘুরিস, ওর পায়ের তলায়ও তুই নাই। আর না বিয়ে কইরা দুইটারে গরম পানিতে সিদ্ধ করে এক কফিনে ডুবিয়ে গেলে রাখবো শালা। মিসেস গাজী প্রিন্সের গা নেড়ে মেজাজ ঠান্ডা করার চেষ্টা করে বাসার বলল, থাপড়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব ছেলে। বড় ভাইদের সাথে কেমন আচরণ করতে হয় জানিস না? আর বাপটা আরেক গোলাম, দাঁড়িয়ে দেখছে এসব তামাশা। বাচ্চা হেসে উঠল। বড় ভাই না? ঘেন্না করি আমি এই বড় ভাইকে। তোমার ছেলে বড় ভাইয়ের মর্ম বুঝে? দেখলেই শুয়োরের মতো খ্যাক করে তেড়ে আসে সে বড় ভাই। কোনো একদিন দেখবা সত্যি আমাকে খুন করে লাশ করে ফেলবে। তোমার সামনে সেদিন বড় ভাই বুঝবা, তাতেই বা কি? আদরের বড় ছেলে আম্মা, আদর চালিয়ে যাও, আমি যাই। গাজী সাহেব কপাল চাপড়ালেন। দুটো সাক্ষাৎ ইঁদুর বিড়ালের মতো লেগে আছে ওর পেছনে। প্রিন্সের দাবি বাসার তাকে মান্য করে চলবে। বাসারের কথা প্রিন্স ভাইয়ের মধ্যে পড়ে না। বাসার কোদ অভিমান মুখ করে গটগট করে বেরিয়ে গেল। মিসেস গাজী প্রিন্সকে বললেন, যা ওর পিছনে যা, রেগে বেরিয়ে গেছে, ছোট ভাই হয় তোরও। নিজে গিয়ে বাসে তুলে দিয়ে আসবি। সুইটের বাবা টাকা দাও। তুই নিজে টাকাগুলো ওর হাতে দিয়ে আসবি। তোকে বেশি আদর দিয়ে বাদর করে ফেলেছি। দূর হ জালিম। প্রিন্স ফুঁসে উঠল। আম্মা চুপ, হয় যাবি নয়তো মা বলে ডাকবি না আমাকে। কি বলে গেল শুনলি না? ছোট হিসেবেও
ও যেমন না করে তুই দামড়া ছেলে সেসব কাণ্ড করিস। যা, ওকে ধর। প্রিন্স কি করলো? গাড়ির চাবিটা নিয়ে রুমে গেল, হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে টাকা নিয়ে তবে নেমে এলো। চাবি না পেয়ে দাঁতে দাঁত চেপে রইল। বাসার সুইট ট্যুর থেকে ফিরে যদি সে নিজের গাড়ি না কিনে নিতে পারে তাহলে বাড়ি ছাড়বে। দরকার পড়লে সেতুর বাপের সাথেকার টেন্ডারবাজির চুক্তির টাকা মেরে হলেও নিজের গাড়ি কিনবে। এরপর বাসারকে গাড়িতে করে ছাড়তে গেল প্রিন্স। বাসারের ডাক শুনে সেতু নিঃশব্দে হাসল। তার আন্দাজ মিথ্যা হয় না। সে এরকম অপেক্ষা করছিল। বাসার হাঁপাহাঁপি করতে করতে এসে হাজিরা হাঁকছে তার পিছে। সেতু বাসারের সঙ্গে আলজাফকে দেখতে পেল। নীল শার্ট, সাদা জিন্সটা হাঁটুর কাছে ফাটা। এই ফাটা প্যান্ট নিয়ে ঋতু চমৎকার একটা ধারণা ছিল। এই প্যান্টগুলো মূলত চোর বাজার থেকে 50 টাকা পিসে কেনা। ঋতুর কল্পনায় প্রিন্সের প্যান্ট কেনা সম্ভবত দৃশ্যটা এমন হয়। দোকানদার হাঁক পারছে, এলন 50 টাকা, খালি 50 টাকা, দেখালন বাইসালন, খালি 50। একটা বোমা পরা প্যান্ট, এটা ঝরে পড়া, আর এইটা লন সিধা ঘরে ঢুকে ঘুমন্ত মানুষের পরন থেকে টান দিয়ে খুলে আনা প্যান্ট। খোলার সময় হাঁটু ফেটে গেছে। খালি 50, খালি 50 আর 50। আলজাফের পায়ে ব্রাউন লেজার শুজ, কিন্তু গায়ের রং ধরা খেয়ে গেল প্রিন্স। তার বাবা মা কেউ কালো না, বাসারও কালো না, কিন্তু তাকে কালো বললেই ঠিক লাগে। শ্যামলা চাইতেও একটু আধার ত্বকের রং তার। চোখের মণি আরও কালো। এশিয়ানদের চোখের মণি হয় ব্রাউনিজ, তবু সেটা কালো বলে চালিয়ে দেওয়া হয়, কারণ আপাত দৃষ্টিতে দূর থেকে দেখলে কালোই লাগে। কিন্তু প্রিন্সের চোখের মণি খালি কালো, গভীর, ডানভুরুতে পিন, পরে সিলভার পিন লাগানো, বাঁকানে স্ট্যান্ড ইয়ারিং, ছোট একটা বর্গাকৃতির কালো মেটাল। আলজাফ গাজী প্রিন্স নাম মনে হলে সেতু চমৎকার একটা ছড়া খেলিয়ে আসে। তার ছিঁড়া ফাটা প্রিন্স নাম ধরে তার ছিঁড়া ফাটা জিন্স নাম রাখছে গাজী প্রিন্স। অপরপক্ষে রায়ও কিছু এমনই। সেতু ছোটবেলায় গাজী বাড়িতে গেলে প্রিন্সের তুকে খেপাতো। চেহারার নাই ঢং, নাম রাখছে মুতু হক। সেতু প্রিন্সকে ডাকে মুতু বলে। বিশ্রী এই নাম ধরে ডাকা নিয়ে ছোটবেলায় প্রিন্সের সাথে সেতুর যে মারাত্মক রেষারেষি হয়ে গেল তা এখনো চলমান। প্রিন্সের লেখাপড়া হিসেবে গোলমাল। সে পড়তে গেল বড় বয়সে, কারণ তাকে গাছের সাথে বেঁধে পিটিয়েও স্কুলে নেওয়া যেত না। সে যেত টাকা বাজি ধরে মার্বেল গুলি খেলতে। এই ছোট বয়সে জুয়া বড় হওয়ার সাথে সাথেই গাঢ় হয়ে প্রিন্স এখনকার নামকরা জুয়ারি, বিশেষত পোকার খেলায় এক কড়া খেলারি। তার বড় বয়সে পড়তে গিয়ে ক্লাসে 4 না পড়ে 5 পর্যন্ত, আবার 7 না পড়ে 8 পড়েছে, কিন্তু ইন্টারমিডিয়েট 2 বার ফেল। তৃতীয়বার ফারুক গাজী সাফ জানিয়ে দিলেন, এবার যদি তুই ফেল মারিস প্রিন্স, তোকে সুইপারের কাজে লাগিয়ে দেব। মানুষের বাড়িতে গু আর রাস্তার ড্রেন সাফ করে খাবি। প্রিন্স এই ভয়ে সেবার ইন্টার পাস করলো। এরপর ভার্সিটিতে রাজধানী আর অবৈধ ধান্দাবাজি চালাতে গিয়ে ফেল মারতে মারতে এক পর্যায়ে কোনো ডিগ্রি না নিয়েই পড়ালেখা থেকে ইস্তফা নিয়েছে। তার বয়সের ক্ষেত্রে মিসেস গাজী ওনাকে 29 চলে, সালের হিসেবে 32 পার, কিন্তু মনের রসের দিক থেকে শেষ হবে 22। মূলত কেউ জানে না প্রিন্সের আসল বয়স কত। ঘটনার চিত্রনায়িকা পূর্ণিমা জয়া হোসেনের মতো। প্রিন্স তখন এসএসসি পরীক্ষা দিয়ে তখন অবসর ঘুরছে। সেতু পরে ক্লাস 4-এ। এই সময় সেতু চঞ্চলতা ফুরিয়ে একটা অসুস্থ গম্ভীরতা ভর করছে তার মধ্যে। একদিন বিকালে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে দেখা গেল একদল কিশোর রাস্তা জুড়ে দাঁড়িয়ে। কেউ কেউ সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের কাঁধে হাত মেলে
আরেক হাতে স্পিন্স সিগারেট ধরাচ্ছে। সেতুকে দেখে পিন্স সিগারেটটা হাতে সামলে আবার ঠোঁটে রাখলো। সেতু পিঠে চেন ছেঁড়া ব্যাগ, গায়ে সুতির কাপড়ের ফ্রক, পায়ে রাবারের প্রমস বার্মিস, ঘাড়ের ওপর অগোছালো চুল। সেতুর কাঁধের ব্যাগটা লজ্জায় বারবার পিঠ পিছে আড়াল করতে চাইছে, মুখে চোখে নিরুদ্যম অসহায়ত্ব। এগুলো সদ্য দাড়ি গোঁফ গজাতে শুরু করেছে। এতগুলো সদ্য দাড়ি গোঁফ গজাতে শুরু করা কিশোরদের নজরের সামনে বালিকা সেতু নাস্তানাবুদ হয়ে গেল। ব্যাগের চেন ছেঁড়া, সুতো ওঠা, বই খাতা সব দেখা যাচ্ছে। প্রিন্স হো করে হাসতে লাগলো। সেতুকে যাবার জায়গা না দিয়ে বরং পথ আটকে দাঁড়ালো। সেতু চিকন হাতের কবজি ধরে টান মেরে সামনে দাঁড় করিয়ে ব্যাগের ছেঁড়া চেনে আঙ্গুল নেড়ে ঠাট্টা করতে করতে বলল, কি রে, ভিতরের মালপত্র দেখি সব দেখা যাইতেছে। তোর আব্বার কি ঘাড়ে ঝোলা উঠছে নাকি রে? ঠিকাদারি চলে না তো নাকি চলে? চলে না রে, ও চলে না, ঠিকাদারি চলে না। আমার বাপের কাছে যাইতে বলিস, কিছু পয়সা পেলেও না হয় তোরে একটা স্কুল ব্যাগ কিনে দিবে। এই বলে জ্বলন্ত সিগারেটের আগুন ছুঁয়ে ব্যাগের ছেঁড়া উল সুতাগুলো পোড়াতে লাগলো প্রিন্স। সেতুর চোখে পানি এসে গেল। সে থুতনি বুকের সাথে ঠেকিয়ে মৃদু কাঁপতে লাগলো। প্রিন্সের বন্ধুর অসম্ভব মজা পেল। হাসতে হাসতে বলল, এটা কে রে প্রিন্স? প্রিন্স জানালো, এটা হলো আমাদের মুতু ম্যাডাম, মিস মুতু হক। হাঁ করে হেসে ঢোল পড়ে গেল চারিদিকে। মুতু? ও কি সারাদিন মুতু করে? ছি, গন্ধ, ছেড়ে দে ভাই এই মেয়েকে। মুতু করা মেয়েকে ধরে রাখিস না, নাকে গন্ধ আসছে। এসে তো কেঁদে ফেললো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মুখের ওপরে হাত চেপে ধরলো। তার কান্না এতই করুণ দেখায় যে বাকি কিশোররা থেমে গেল। সজল হলো তাদের চোখ, অপরাধ বোধে ফুটে উঠল। ওইটুকু মেয়ের কান্নায় এত গভীর আবেগ আর কষ্ট ফুটে উঠতে পারে তা দেখে অবাক হলো সবাই। কিন্তু প্রিন্সের মুখে তখন তৃপ্তির হাসি। মেয়েদের কাঁদতে দেখলে তার ভাল লাগে। তার আবার যদি হয় কালাম হকের বাড়ির মেয়ে। কালাম হকের সাথে প্রিন্সের বাবা রাজনীতি করে, এর মানে দ্বন্দ্ব তো আর মেটে না। প্রিন্স কোনোদিন কালাম হককে সহ্য করতে পারতেন না, আর না পারত তার কোনো লোককে। সেদিন বাড়ি ফিরে সেতু পাগলের মতো কাঁদলো। বুকে কেমন ব্যথা, তখনও তার ভ্যা ভ্যা করে কাঁদার সময়। গভীর বেদনা অনুভবের বয়স হয়নি, কিন্তু সেতু কাঁদলো, ফুপিয়ে কাঁদলো, নিঃশব্দে অনেকক্ষণ কাঁদলো। তবে এই বিশ্রী ঘটনা কাউকে বলল না। চোখ বুঝলেই তার গা ভার হয়ে আসছিল। সে ছোট হলেও একটা মেয়ে, তাকে নিয়ে রাস্তায় সবার সামনে এভাবে ঠাট্টা খুব নিচু ঘটনা। এইটুকু সেতু ভালো মতোই বোঝে। কাঁদতে কাঁদতে সেতু বিরক্ত লাগা শুরু করলো। কেঁদে সে আরো অতৃপ্ত হতে লাগলো। কাদাটা জগতের নোংরা প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি। এটা সেতুর মনে সেভ হয়ে গেছে। টিট ফর ট্যাট। ফারুক গাজীর বাড়িতে তাদের লোকের যাতায়াত ভালোই। সেতু পরের দিন বিকালে বাগানে পার্কিংয়ে প্রিন্সের সেই সাইকেলের ব্রেক কেবলের কুঙ্গুলিতের অংশটা আলগা করে রেখে এলো। এই কাজ সে এর আগে নিজের ভাই সান্টুর ক্ষেত্রেও করেছে। হাত পাকা, সে জানে এইভাবে ব্রেক ফেল হয়। প্রিন্স নিজের ফিনিক্স সাইকেলকে চালায় ঘোড়ার বেগে। সে সাইকেলে নিয়ে ভরা মেন রোডে রেস দেয়। পরদিন সেই মতো সাইকেলের গতি তুললে প্রিন্স টের পেল ব্রেক ফেল। ভাগ্যক্রমে সাইকেলটা দুম করে বাড়ি খেলো এক জাপানি মোটরসাইকেল ইয়ামার সাথে। তার হাঁটুর মাংস খাবলা ধরে উঠে গেল। হাঁটুর নিচে ফ্রেমার ফ্র্যাকচার, 1 মাস বেড রেস্ট। কপাল কাটলো, হাতের মোচড় দিল। কানে বাড়ি খেয়ে সাময়িক কালা হয়ে গেছে, কানে কথা ঢোকে না। সেতুর মা ফারুক গাজীর ছেলেকে দেখতে গেলেন, সঙ্গে গেল সেতু। গিয়ে প্রিন্সকে হালে পেল পরিপাটি মারা, জোড়াতালি দেওয়া শরীর নিয়ে শুয়ে আছে সে। সেতু এতটাই আশা করেনি। তার ভালো লাগলো। সুযোগ বুঝে সে প্রিন্সকে বলল, কাউকে অপমান করলে সেও এমনি ল্যাংড়া পঙ্গু হয়ে যায়।
এবার বোঝো ল্যাংড়া আমের কত স্বাদ। সেতুর কথা শুনে বিষময়ে রাগে ক্ষোভে পাগল প্রায় হয়ে গেল। প্রিন্স পশুর মতো করে বলল, একটা বার খালি উঠে দাঁড়াই। খোদার কসম মুতু, তোরে আমি মুতু, খোদার কসম মুতু, আমি তোর মুতু বাইর কইরা ছাড়বো। শুয়ার মাগি, তোরে আমি যদি সিরে দুই ভাগ না করছি, আমি আফজাল গাজী নই। মনে রাখিস ফকিন্নির বাচ্চা। 9 মাস বয়সী সেতু দমলো না, সেই দিন কাঁদলো না, ভয়ও পেল না, বরং বয়সের সাথে সামঞ্জস্য পায়ে জিহ্বা বের করে ভেঙচি কেটে বলল, আরে যা যা, পারলে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে হাটে বিক্রি করিস। আগে তোরটা দেখা। আমি যদি মুতু হই তো তুই পাজি কালাপাঠা। এই বয়সে কোনো মেয়ের আচরণ ও ভাষা স্বাভাবিক, প্রতিশোধ পরায়ণ এবং ইগোস্টিট হিসেবে সেতু পেল পাগলের খেতাব। এদিকে তাকে নিত্য অশ্রাব্য গালি ও হিংস্রতা শেখানোর জন্য বাড়িতে চমৎকার এক শিক্ষক মৌজুদ ছিল, সবসময় কালাম হক। ওই ঘটনার জন্য সেতুকে লিপি বেগম স্টিলের স্কেল দিয়ে এমন মার মেরেছে, শরীরের অবস্থা কেটে মেটে দম পড়ে গেছে তার। সাথে কালাম হকের গালি, চড়থাপ্পড় ফ্রি। সেই মেয়েকে প্রিন্স আজ অবধি বাঁচিয়ে রেখেছে সে নেহাত ভালো মানুষ বলে। কিন্তু বাশারকে যে কি জাদু করেছে, সে জাদু ছোটানোর জন্য কবিরাজ ধরা আবশ্যক হয়ে পড়েছে। আজ সেতুর পরনে আভিজাতপূর্ণ পোশাক, সালোয়ারটা লাল ছায়ার মতো ঘের বিশিষ্ট, কামিজটা কালো ঝলমলে লাল কালোর রং মিশ্রিত জর্জেট ওড়না, সুতো ও স্টোন কাজ করা, পায়ের বাদামি ও সোনালি মাঝামাঝি চমৎকার রঙিন ক্লাসিক পেন্সিল হিল। গা থেকে চ্যালেন নং 5 ফ্যাটিভার পারফিউম মেয়েলি সুগ্রাণ ভেসে আসছে। প্রিন্সের গা শিউরে উঠল। এক পর্যায়ে তার খেয়াল হলো, এই বজ্জাত মেয়ে লোকটাকে কিছুক্ষণ যাবৎ খুঁটিয়ে দেখছে সে। সঙ্গে সঙ্গে অশ্রাব্য এক গালি দিয়ে স্থান ত্যাগ করলো। সে যে এসে দাঁড়ালো, মিনিট কয়েক দাঁড়িয়েই রইল, অথচ সেতু তাকালো না। না কোনো সৌজন্যবোধ আর না কোনো হেলদোল। সে কখনো কারো সামনে এভাবে অগ্রাহ্য হতে অভ্যস্ত নয়। লোকে তাকে সামনে দেখলেই ব্যতিব্যস্ত হয় এবং ভয়ে নত হয়ে সম্মান করে। আফজাল চলে গেলে বাসার সুর করে সেতুকে বলল, সেতু তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে। সেতু এমনভাবে তাকিয়ে রইল যেন কেউ বলছে সূর্য পূর্ব দিকে ওঠে। এত স্বাভাবিক বিষয় প্রতিক্রিয়া দেবার কিছু নেই। অদ্রিজের একটা বাস ভরে গেল বিনা পয়সার জনগণে। সিধু অবাক চোখে দেখল পঙ্গপাল ফড়িংয়ের মতো ঝাঁক বেঁধে বেরিয়ে আসছে সব। যেন এখানে বড় শস্যক্ষেত উদয় হয়েছে। সব প্রস্তুত ছিল, যে ডাক পড়তেই ঝাঁপিয়ে পড়া হয়েছে। নিশ্চিতভাবে কয়েক লাখ টাকার খরচ বহন করার প্রতিশ্রুতি সাথে যাত্রার দায়িত্ব ঘাড়ে তুলেছে অদ্রি। চেয়ার পেতে বসে সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। শুধু গা ঝাঁকিয়ে বলল, রুয়াদের কথা মতো মনে পড়ে। রুয়া দূরে নিজে থেমে থাকা বাসে তদারকি করছে এবং প্রথম বাসটা অদ্রিজের পরিবার ও চাঁদা দেওয়া লোক। নয়নতারাকে দেখলো কেউই তেমন জমকালো পোশাকে পরেনি। রাতের সফর, এটাই স্বাভাবিক। অ্যানির কথায় শাড়ি পরে এসে ঠকা হলো তার দুঃখ হলে খিদে পায়। সে নাফিকে সঙ্গে নিয়ে এক বক্স কোন আইসক্রিম কিনে এনে খেতে লাগলো। নাফির সাথে খুব কষ্টে ভাব জমানো গেছে, কিন্তু এর বদলে ভাগে 2টা আইসক্রিম নাফিকে বেশি দিতে হয়েছে। ঋতু গাড়িতে উঠে প্রফুল্ল স্বরে বলল, নয়ন, তোকে যা দেখতে লাগছে না মেয়ে, হিরোইন লাগছে, হিরোইন। বন্দের বলল, হেরোইন? ড্রাগ না হেরোইন, সেটা তো ক্লিয়ার করো। ঋতু বলল, দুটো কাছাকাছি রে। নয়নকে দুটো মিলিয়ে পুরো নেশা লাগছে, নেশা। বলেই দৌড়ে নয়নের কাছে গিয়ে ব্যাগ থেকে কাজল বের করে কপালের কোণে ছোট্ট করে ফোঁটা দিয়ে নজর সরালো। নজর না লাগুক, থুথু। নয়নের কপালে চাপড়ে ঠোঁটে লজ্জার হাসি চেপে বলল, পাগল হয়ে গেলে ফুপি, বসো তো এখানে। ঋতু ঝুঁকে নয়নতারার কপালের ওপর মাথা সিথি একটা চুমু খেয়ে বলল, উফ, স্বজন প্রীতি, এখানে বসলে তো হবে না।
তালিকা ধরে সিট নিয়ে বসতে হবে, নয়তো গোলমাল হবে। মাঝের দিকে সিট পাওয়া গেল, কিন্তু বন্দের বলল, খালা ওইটা মানুষের সিট, তুমি ওইখানে আসো আমার পাশে, তোমার জন্য বন্দেরের জান কোরবান। ঋতু মুখ ভেঙচি দিয়ে বলল, না প্রিয় ভাগ্নে, জান কোরবান দেবার আগে তুমি সকালে দাঁত ব্রাশ করার অভ্যাস করো, তারপর ভাববো তোমার জানের কোরবানি গ্রহণ করবো কিনা। এতবার অপমানে বন্দেরের মনে যেন ইচ্ছে করলো না। তার মনে হলো সে বোধ হয় এখনো জর্দার নেশায় আছে, নয়তো এখন তার উচিত দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মরা। সে তো সিটের মাঝে দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। সে সময় বাসে উঠল এক লম্বা পুরুষ। উঠতে গিয়ে বাসের দরজায় একটু মাথা নত করতে হলো তাকে, কিন্তু নয়নতারা এর চেয়েও লম্বা পুরুষ চেনা আছে, তার ছোট চাচা। রুয়াদ হলো আস্ত সুপারি গাছ। তবে নয়নতারা নারী চক্ষু আজ দ্বিধায় পড়ল। চাচু তো চাচুই, তা এই পুরুষ ও চাচুর মাঝে কে বেশি আকর্ষণীয় ও সুদর্শন? সে কি আগে কোনো পুরুষকে এরূপ দৃষ্টিকোণ থেকে দেখেছে? নয়নতারা ও অ্যানি তখন গল্প করছিল। দুজনের দৃষ্টি একসঙ্গে থামলো পুরুষটির ওপর। নয়নতারা নজর স্থির করে ভুরু কুঁচকে গেল। সে দেখলো এক সম্ভাব্য চেনা পুরুষকে, যাকে দেখে নয়নতারার মনে হলো কিছু সময় পূর্বেই সাক্ষাৎ ঘটেছিল। আর অ্যানি দেখলো চুলদারি খুরপড়া, বয়স 30-এ, বিচরণকারী অদ্রিজ প্রধানকে। নীরবতা ভেঙে নয়নতারা চটপটে গলায় বলে উঠল, এই যে আপনি তখনকার সেই বমি করা লোকটা না? লোকটা তাকালেন। নয়নতারা বুক খামচে ধরল সেই দৃষ্টি, পলক না পড়া নির্জীব মৃতের মতো চাহনি। দুপুরে দেখার সময় চেহারা ভালো মতো বোঝা যায়নি, এখন ফর্সা মতোই একটি পুরুষ চেহারা দেখতে পাওয়া যাচ্ছে। তিনি বয়সে নয়নতারার চেয়ে উল্লেখযোগ্য সংখ্যায় বড়। ফর্সা চেহারা, লাল সিটে পড়া দাবা, চোখ জোড়া, ল্যাবরেটরিতে রাখা মৃতদেহের চোখের মতো। সেই চোখের লেন্স দুটো সমুদ্রমাফিক, গভীর আর রঙিন জ্বলজ্বল করছে। কোনো জীবন্ত পিশাচ যদি রক্তের তৃষ্ণায় কোনো মানুষকে দেখে, হতে পারে তার চাহনি এমনই হবে। খুরের মতো ধারালো চোখের দৃষ্টি, অস্বাভাবিক একটি চেহারা। একদিনে শুধু তাকিয়ে থাকলো নয়নতারার দিকে। নয়নতারা অস্বস্তির হতে লাগলো। সে নিচের দিকে তাকিয়ে নিশ্চিত হতে চাইলো কোথাও কোনো গড়বড় হচ্ছে কিনা। না, সব ঠিকঠাক। তাহলে লোকটা ভাবে চোখে গেলার মতো করে তাকিয়ে আছেন কেন? ইনি ফিসফিস করে বলল, তারা, তুমি চেনো তাকে? নয়নতারা বেখেয়ালি কণ্ঠে বলল, চিনি বলতে আজই দুপুরে সাক্ষাৎ হয়েছিল। অসুস্থ ছিলেন উনি, ওনাকে এখন এখানে দেখবো ভাবিনি। নয়নতারা থেমে গেল। কেন ভাবেনি সে? অপরিচিত অসুস্থ বলে যাওয়ায় শেষ বাক্যটি সে ভুলে বসেছিল। তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি মিলিয়নীয়। নয়নতারা বিস্ময় হয়ে তাকালো। তখনও লোকটা একই দৃষ্টিতে তাকিয়ে দেখছেন নয়নতারাকে। নয়নতারা সেদিকে দৃষ্টি রেখেই নিচু স্বরে শুধালেন, কে লোকটা? এনি রসিক স্বরে জানালো, কালপুরুষ। নয়নতারা কপাল জড়ালো। কালপুরুষ? নয়নতারা ঠোঁটে স্মিত হাসি ফুটল। নয়নতারা বোধহয় নয়নতারার মনে হয় শব্দটা পছন্দ হলো। সে একবার আওড়ালো, কালপুরুষ, এ তো এক নক্ষত্র মণ্ডলের নাম। এ সময় ঋতু তার শান দেওয়া গলায় চেঁচিয়ে উঠল, আরে অদৃশ প্রধান না? নয়নতারা চঞ্চল ও চতুর, মস্তিষ্ক সক্রিয় খেলো। অদৃশ প্রধান মানে মাসুরা ফুপির ছেলে, চাচুর বন্ধু। অদৃশ প্রধান বাসের মধ্যে এসে সকলের সম্মুখে নয়নতারার সিটের পাশে দাঁড়ায়মান হলেন। নয়নতারা চুপ করে গেল। অদৃশ প্রধানের হাতে একটি ধাতব মুদ্রা কয়েন দেখা গেল, যেটা উনি আঙ্গুলের মাঝে খেলছেন। অদৃশ প্রধান ঋতুকে বললেন, তুই ওইখানে কেন? ঋতু নাক শিউরে জানালো, তোমার ব্যবস্থাপনা খুবই খারাপ। অদৃশ প্রধান প্রতিবাদ না করে হাসলেন, তাই নাকি? অবশ্যই তাই, আমি এখনো সিট পাইনি। পাশেই সিট খালি দেখছি, বসে পড়। ওইটা আমার না। কে বলছে? সিট বলছে তাই। আরেকবার বলতে শুনি। ঋতু কটমট করে তাকিয়ে কিছু বলতে চেয়েও না বলে বসে পড়ল সিটে। তখন নিচে থেকে লোক এসে ডাকলো অদৃশকে, প্রিন্স ভাই।
ডাকছে আপনাকে। অদৃশ প্রধান নেমে গেলেন। তারপর বাসে এক ছেলে উঠল। ঋতু সিট অব্দি গিয়ে ঋতুর ভয়ঙ্কর মুখ দেখে আর বলার সাহস পেল না, ওইটা আমার সিট। সে নয়নতারার পাশের খালি সিটটায় এসে বসে পড়ল। নয়নতারার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। তার হাসি বলল সে অত্যন্ত খুশি এবং পরিতৃপ্ত। এখানে বসতে পেরে জয় জয় ভাবে হাসছে। মেঘনা চাইতে বন্যার ঢল পাওয়ার হাসি। হাত বাড়িয়ে দিল নয়নতারার দিকে। হাই, আমি মামুন। আপনার পরিচয়টা জানতে পারি মিস? নয়নতারার বয়সী মেয়ের ক্ষেত্রে এ হলো পরিচিত বাক্য। নয়নতারার দম আটকে গেল। সে ওইভাবে একটু হেসে বলল, জি নিশ্চয়ই। তার আগে উঠুন তো আপনি একটু। ছেলেটা বুঝতে না পেরে উঠে দাঁড়াতে নয়নতারা নিজের ব্যাগ ক্যানভাস বুকের সাথে আগলে নিয়ে শাড়ির কুচি গুটিয়ে পিলপিল করে পায়ে বাসের দরজা অব্দি এগিয়ে এলো। ঠিক দরজার মুখে তখন অদৃশ উঠে আসছিল। এত অগ্রসর ভঙ্গিতে উঠে আসলেও পেছনে বরং বাসে ফিরতে না হয় নয়নতারাকে। আবারও সে অদৃশকে সেরকম চাহনি তোপে পড়ল। নয়নতারা এ পর্যায়ে একটু চিন্তিত হয়ে পড়ল। আরে, তার আরেকটু লম্বা হওয়া দরকার। দাদু বলে 16 বছর অব্দি মানুষ লম্বা হয়। সে হিসেবে সে এমন লম্বা মানুষটার তুলনায় খাটো রয়ে গেছে বয়কি। লোকটার মুখ দেখতে নয়নতারার মাথা নিচু করতে হচ্ছে। লোকটার মুখ দেখতেই নয়নতারাকে মাথা উঁচু করতে হচ্ছে। অদৃশ ঠান্ডা মাথায় প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? নয়নতারা আস্তে করে বলল, নেমে যাচ্ছি। অদৃশ প্রশ্ন করলো না কেন। তিনি নয়নতারার সিটের দিকে তাকাতেই সেখানে এক যুবক কিশোর অবুঝের মতো তাকিয়ে আছে ওদের দিকে। অদৃশ ঘাড় নেড়ে ইশারা করতেই ছেলেটা সিট থেকে ছেলেটা বের হয়ে এলো। অদৃশ নয়নতারাকে ইশারা করে বলল, যাও। নয়নতারা এবার পেছনে ফিরে সিট দেখে নিয়ে ফের অদৃশের দিকে তাকায়। একগোছা চুল কানের পেছনে গুজল। অদৃশ প্রধানের কি হলো বলা যায় না, তবে তিনি সামান্য ঠোঁট ফাঁক করে একটা শব্দ ফেলে ঢোক গিললেন। তার গলার ষড়যন্ত্রের আলোপটা ওঠানামা করছে। নয়নতারা নজর এলো না। নয়নতারা দ্বিধায়িত পায়ে ফের বসলো সিটে। অদৃশ ঋতুকে বলল, তুই বেরিয়ে আয়। ছেলেটাকে ওইখানে বসিয়ে ঋতু বলল, তুই 3 নম্বর বাসে চলে যা। নয়ন এখানে, ওকে ফেলে আমি যেতে পারি না। অদৃশ বলল, ও ঠিক থাকবে এখানে, তুই নিশ্চিন্তে যা। অদৃশের চোখের দিকে তাকিয়ে তর্ক করা যায় না। এক রাজ্য শীতল আধিপত্য খেলা করে সেখানে। ঋতু অগত্য বলল, ওখানে গিয়ে কি বলবো? কিছু বলতে হবে না, সোজা গিয়ে বসে পড়। এরপর তিনি সামনে দণ্ডায়মান হয়ে সবার উদ্দেশ্য করে বলল, তো ব্যবস্থাপনার কাজে নির্দিষ্ট সময় থেকে একটু বেশি দেরি হবার জন্য দুঃখিত। এই বাস এখনই ছাড়বে। সবাই প্রস্তুত? সব উৎফুল্ল স্বরে বলল, প্রস্তুত। এরপর নয়নতারার পাশের সিটটা দেখে নিয়ে অদৃশ বন্দেরকে ডেকে বলল, বন্দের, তুই সামনে এখানে এসে দাঁড়া। ব্যবস্থাপক সিটে বসে থাকবে না। বন্দের উঠে এসে দাঁড়ালো পাশে। নয়নতারা বুঝলো তার জন্যই বন্দেরকে সিটে বসতে বলা হলো না। বন্দের ভাই লোকটি দাঁড়িয়ে যাবে সারা রাত এভাবে? এ সময় বাসে উঠে এসে আরো 3 জন লোক দাঁড়ালো। বোঝা গেল বাসের তদারকির জন্য এদেরকে সাথে দিচ্ছেন অদৃশ। এরপর আর বিলম্ব না করে ড্রাইভার বাস ছাড়ার নির্দেশে অদৃশ নেমে গেল বাস থেকে এবং তিনি দরজায় পা রাখতে নয়নতারা বলে উঠল, আরে, উনি নেমে যাচ্ছেন কেন? যাবেন না? বন্দের বলল, অদ্র ভাই প্রাইভেট গাড়িতে যাবে নয়ন। নয়নতারা অনিয়ন্ত্রিতভাবে বলে ফেলল, যেন আমিও যাব। অদৃশ সেই মুহূর্তেই ফিরে তাকালেন। নয়নতারা সুশ্রী মুখটা তখন দেখার মতো। চোখে আবদার, ঠোঁট থুতনি দ্বিধা ও নিষ্পাপ সৌন্দর্য মুখটাকে সুবাসের মতো ছড়িয়ে আছে। অ্যানি পেছনের সিট থেকে মুখ বাড়িয়ে বলল, কি হয়েছে তারা? নয়নতারা নির্দিনে কণ্ঠে ফিসফিস করে বলল, অ্যানি ভাবি, এখানে এত লোকের মধ্যে এভাবে যেতে না আমার অস্বস্তি হচ্ছে। বাসে কখনো চড়িনি আমি।
অ্যানি না চাইতো মিষ্টি মেয়েটির মুখ পান থেকে মুচকি হাসল। এ সময় তার সুশ্রী মুখটা মৃদু দ্বিধান্বিত দেখালো। তুমি ওনার সাথে যাবে? নয়নতারাও দ্বিধাগ্রস্ত হয়ে উঠল এই প্রশ্নে। উনি পার্সোনাল কারে যাবেন না? এনি বলল। হ্যাঁ, তারা? নয়নতারা জবাব দিতে পারে না। সে বরং কিসের এক প্রত্যাশা ভরা দু চোখ মেলে পুরুষটার দিকে তাকায়। এতে চোখাচোখি হয়ে যায়। অদৃশ তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টে। নয়নতারা চঞ্চল দেখে ঢোক গিলে ঠোঁট গজে দেখলে অসম্ভব সুন্দর লাগে মেয়েটার মুখভঙ্গি ও চোখের দ্বিধা। বিনিময়ে অদৃশ প্রধান পরিমাপকৃত দুটো শব্দ উচ্চারণ করলেন কেবল, নেমে এসো। নয়নতারা পরীর মতো শাড়ি আঁচলে ডানায় ভর করে উঠে গেল। তার উচ্ছ্বাস জানাচ্ছে তার পায়ের নুপুরের ঝনঝন। অপটু হাতে শাড়ি সামলাতে গিয়ে সে আঁচলখানায় ভাঁজ করে কাঁধে তুলে বাসের দরজায় গিয়ে পৌঁছালো। কিন্তু এখানে তার ব্যাগ, শাড়ি, চুড়ি, প্রিয়তম ক্যানভাস তবে সংকটে ফেলল। এই সংকট দূর করতে অদৃশ প্রধান এগিয়ে এলেন। এক বিস্ময়করভাবে প্রথমে তিনি নয়নতারার শাড়ির আঁচলে টান মেরে নামিয়ে নিলেন। নয়নতারা চমকে গেল। আন্দাজ করে লজ্জা পেল আঁচল কাঁধে তোলার ফলে। তার বোধহয় পেটের অনাবৃত অংশ দেখা যাচ্ছিল। অদৃশ এরপর এক এক করে ব্যাগ, ক্যানভাস হাতে নিয়ে অপর হাতে নয়নতারা নরম হাতখানা চেপে ধরে নিজের শরীরে অবলম্বন দিয়ে নামিয়ে নিল নয়নতারাকে। সকলে নিঃশেষে দেখল ঘটনাটুকু। রাত 12:07। এই বাসটা ময়মনসিংহ ছাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। নয়নতারা দাঁড়িয়ে গেল বাসের প্রস্থানে। অদৃশ তখন তার ক্যানভাস ও ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তার পাশে। নয়নতারাকে দেখে বেজায় প্রফুল্ল লাগলো। সে এক বিজয়ীর মতো শ্বাস টানল। অত লোকের মাঝে বসে সফর করার পরিবেশটা থেকে নিজেকে বাঁচিয়ে আনার বিজয়ে সে আজ বিজিতা। মুখ চোখে মুক্তির মতো সুখ এবং বাঁধন ছাড়া চঞ্চলতা। আজ সে যাবে প্রকৃতির খোঁজে বাতাসে ভেসে। দুটো বাস ছেড়ে দিল, ছাড়ল না রুয়াদেরটা। বাসে সে থাকায় বাসটা তার মতোই নিয়মিত এবং সময়জ্ঞানী হয়ে উঠেছে। তার বাসটা স্পট থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ানো। ঋতু গটগট করে গিয়ে উঠল সেখানে। লম্বা একটা পুরুষ, কাপড়ের ব্যান্ডেজে বাঁধা হাত নেড়ে নেড়ে তকদারি করছে সেখানে। এবং সেই পুরুষটি ঋতুর অপ্রত্যাশিতভাবে রিয়াদ ঠাঁই হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে উচ্চারণ করল, রুয়াদ ভাই। রুয়াদ তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম রিয়া। রুয়াদ তালিকায় দেখলো রিয়ার নাম আছে। সে ডাকলো, ঠিক আছে ম্যালেরিয়া, তুমি এদিকে এসো। রিয়া সরু গলায় চেঁচিয়ে উঠল, কি ম্যালেরিয়া? ও আচ্ছা, ম্যালেরিয়া না, ঠিক আছে ডায়রিয়া। তুমি এখানে এসে বসো। ঋতু দম আটকে এবার পিছে ফিরে সেতুকে দেখল। চিকন হাই হিল পায়ে অধিপতি নারীর মতো শীতল পা ফেলে সেতু এগিয়ে এসে বাসের থেকে একটু দূরে দাঁড়ালো। আফজাল গাড়ি নিয়ে এসে শব্দ করে ব্রেক কষে থামালো। বাবা টাকা দিয়েছে 17,000, বলেছে আর নেই ঢের। আফজাল মানিব্যাগ বের করে 3,000 টাকার নোট বের করে 17,000 মিলিয়ে আরেকবার একটানা গনে নিল। এরপর রাবার মেরে 20,000 টাকার বান্ডেল গাড়ি থেকে বের করে দিল। তাকে বেরোতে দেখে সেতু ধীর পায়ে হেঁটে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আফজাল বাসারের সামনে গিয়ে বলল, ব্লেজার এনেছিস? কোন দুঃখে? এটা কি ইউরোপ পেয়েছিস যে 12 মাস ব্লেজার ব্যবহার করতে হয়? দে ওইটা। বাসার কথা বলল না। আফজাল ধমকে বলল, টাই কোথায়? টাই পকেটে রাখার জিনিস। বাসার চুপচাপ টাইটা বের করে আফজালের হাতে দিল। আফজাল টাইটা বাসারের গলায় রেখে চট করে ফাঁস মারল। দাঁত খিচে বলল, আমার কথা না শোনার জন্য একদিন ঠিক কিভাবে দোমাটকে মেরে ফেলবো তোকে। বাসার ঘেন্না ছড়ানে ভরে চেয়ে থাকে ভাইয়ের দিকে, কথা বলল না। প্রিন্স হাতের ওপর টাই বেঁধে দিয়ে টাকাটা হাতে দিল বাসারের। বাসার টাকা গুনে
বাসার টাকা গুনে খুশি হয়ে নিজে নিজেই বলল, বাবা 20,000-ই দিয়েছে, ভেবেছিলাম 20,000 দেবে না। আফজাল কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে বসলো। তার শরীর চিরবির করছে, জ্বলছে সেতুর সঙ্গে বাসারকে এই যাত্রায় দেখে। প্রিন্স এক মুহূর্তের মাঝে পরিকল্পনা এঁটে ফেললো। এই সিলেটের সফরে হবে সেতুর জীবনের শেষ সফর। ওকে ওই সিলেটে পুঁতে ফেলবে বাসার ওকে ওই সিলেটে পুঁতে ফেলে বাসারের জীবন থেকে ছুঁড়ে ফেলবে খুব শীঘ্রই, এবং এমনভাবে মারবে মেয়ে লোকটাকে লোকে লাস্ট দেখলেও চোখ মেলে তাকাতে পারবে না। পৈশাচিক এক হাসিতে উজ্জ্বল করে উঠল প্রিন্সের ঠোঁট, চোখ কালো কুচকুচে চোখের মণি। সেতুর দাপটে এগিয়ে এসে বাসে ওঠার উদ্দেশ্যে ঋতু তখন থমকে দাঁড়ানো বাসের দরজায়।